তোমার জন্য আমি ইউরোপ পর্যন্ত চলে আসলাম। তুমি আমার দুঃখের সময় ছিল, তুমি আমার সুখের সময় থাকবে না? ফিরে আসো না। তোমাকে আমি যে সুখটা দিতে পারবো, এই সুখটা দুনিয়ার কেউ দিতে পারবে না। আমার নাম প্রান্ত। আমি বর্তমানে ফ্রান্সে থাকি। আমি ফ্রান্সে আসছি হচ্ছে 2022-এর প্রথম দিকে। এখানে একটা রেস্টুরেন্টে জব করি। মোটামুটি ভালো আছি। তো এখানে আসার আগে 2016-তে আমি বাংলাদেশে ছিলাম। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটার বাড়ি হচ্ছে আমাদের মামা বাড়ির সাথেই। মামার বাড়িতে যায় ওই মেয়ের সাথে আমার পরিচয় হয়। যাই হোক, এক কথায় দুই কথায় মানে ওর সাথে আমার একটা খুব ভালো একটা সম্পর্ক হয়, প্রেম ভালোবাসা হয়। তো আমি মাঝে মাঝে মামা বাড়ি যাইতাম, মানে মেয়েটার সাথে দেখা করতাম। মানে এক পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে ওকে ছাড়া কিছু ভালো লাগতো না আমার। মানে ওকে এতটা পরিমাণ আমি ভালোবাসছি, মানে কাউকে বলে বুঝতে পারবো না। মানে মাঝে মাঝে ঝগড়া হইতো, আবার ঠিক হয়ে যেত, ঝগড়া হইতো আবার ঠিক হয়ে যেত। বা ওর মা সব ঠিক করে দিত। মানে সব জানতো আমি যে মেয়েটাকে পছন্দ করতাম, আমি করতাম, ওর মা আগে থেকে সব জানতো। সত্য কথা বলতে মেয়েটার মা আমাকে খুব পছন্দ করতো, মানে আমাকে আগে থেকে চিনতো, ছোট থেকে চিনতো। ওর মা খুব রাজি ছিল। তো 2018 সালে যখন আমার মামা বাড়ির মানুষ যখন জানতে পারছে যে এই মেয়ের সাথে আমার সম্পর্ক, তো আমার বাবা মার কাছে বলে দিছে। আমি একাই ছেলে আমার মা বাবার। আমার কোনো ভাই বোন নাই। আমার বাবা হচ্ছে একটা জব করে। আমি তখন সত্য কথা বলতে কাজ করতাম না। আমার বাবা মা এটা কোনোদিনই মানে নেই যে আমার একটা ছেলে ও এখনো কিছু করে না, প্লাস পড়াশোনা করতেছে, ওর এখন মানে কিভাবে কি। তো আমার সাথে প্রতিনিয়ত মানে তারা বুঝাইতো আমারে। তো মানে আমি না বুঝতাম না আসলে এরকম ভালোবাসছে ওরে, মানে বলে বুঝাইতে পারবো না। মানে আমার মাথায় ও ছাড়া আর কিচ্ছু আসতো না। আর ফ্যামিলি আমাকে প্রথম থেকে মানতো। তার ফ্যামিলি মানতো, মানছে না হচ্ছে আমার বাবা মানে চায় নাই যে এত অল্প বয়সে, তখন আমার বয়স কত, 21, মানে আমার বাবা চায় নাই যে আমার একটা ছেলে একটু ভালোভাবে বিয়ে দিয়ে দেবো, স্টাবলিশ না হলে কিভাবে। কারণ এখন কিছু করে না, ওই তো আমাদের আন্ডারে খায়, বিয়ে করলে চালাবে কি করে, মানে এরকম সবকিছু চিন্তা ভাবনা করেই মানে বাবা এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে। আমি বাবাকে বলছি যে আমি মেয়েকে বিয়ে করবো। এভাবে বলছি যে আমার সাথে দরকার হয় কোর্ট ম্যারেজ করে রাখো, আমি তো বাইরে লাইন দিচ্ছি, আমি যদি বাইরে চলে যাই তো আমি দরকার আইসা বিয়ে করুম। তো তারা কোনোভাবে মানবে না যে না এটা পরে। এক পর্যায়ে আমার বাবা ওই মেয়ের বাবাকে ফোন দেওয়া, ওই মেয়ে অনেক পাগলামি করছে আমার জন্য। ওই মেয়েরও অনেক মারধর করছে ওর বাবা। তারপর ওর বাবা আর আমার বাবা একদিন কথা বলছে, ফোনে কথা বলছে। ওর বাবা বলছে যে দাদা কি করবেন এখন। আমার বাবা ডিরেক্টলি বলছে যে না দেখো, আমার ছেলে তো কিছু করে না, তো এখন এটা সম্ভব না। তো যেটা এভাবেই ভুলে যাও। তো ওখানে ওটা মানে শেষ হয়ে গেল। পরে ওর এক জায়গায় বিয়ে ঠিক করে, ছেলে থাকতো ইটালিতে, এঙ্গেজ করে রাখছে আর কি, আংটি পরে রাখছে। ইটালির ছেলে আসবো, ওকে বিয়ে করবো এরকম একটা চিন্তা ভাবনা। ও আর আমার সাথে কোনো যোগাযোগ করলো না। মানে হঠাৎ কিভাবে জানি ওর বাবা বলছিল যে তুমি যদি ছেলের সাথে যোগাযোগ করো আমি ফাঁসি দেবো বা এরকম কিছু একটা করবো, এরকম কিছু একটা বলছিল। এরপরে ও অনেকদিন আমার সাথে যোগাযোগ করেনি। 4 মাস কোনো যোগাযোগ হয়নি। আমি অনেক চেষ্টা করছি, বিশ্বাস করেন মানে পাগলের মতো হয়ে গেছিলাম ওর মানে একটু খোঁজ নেওয়ার জন্য। ও আর আমার সাথে কোনো যোগাযোগ করলো না। তারপরে ওই ইতালি ছেলেটার সাথে যোগাযোগ করছি। কথা বলার পর ওই ছেলেটা মানে এমন ছিল, কোনো মতে মানে না যে না আমি আংটি পরাইছি, আমি ওকে বিয়ে করবো, আচ্ছা ঠিক আছে তুমি বিয়ে করো। তারপর হঠাৎ একদিন আমার মোবাইলে মেসেজ আসলো যে কেমন আছেন। আমি বলছি কে, প্রথমে জিজ্ঞেস করছি যে কে আপনি। লেখছে কারো অনুভূতি। তখন আমার ভিতরে একটা অন্যরকম একটা ই গেল। এই কথা যখন লেখছে যে কারো অনুভূতি, আমি বুঝতে পারছি এটাই আমার গার্লফ্রেন্ড। আমি বললাম যে অনুভূতি, আমার অনুভূতি তো অনেক আগেই মারা গেছে। মানে এই কথাটা যখন বলছি, তারপর একটা মানে স্যাড রিয়েক্ট দিছে। তারপর থেকে আমি ওর সাথে মানে যোগাযোগ শুরু করলাম। তো ওই ছেলেও আসবে আসবে ভাব, যে আন্টি পড়াইছে ও আসবে আসবে, প্রায় মাসখানি আছে। তো আমি এত চেষ্টা করছি ওরে বোঝাইতে যায়, ওই বলতেছে আমার বাপ মা মারা যাইবো আমি যদি এখন তোমার সাথে পালায় যাই। আমি অনেক বলছি যে আমি তো বাঁচতে পারবো না, আমি তো তোমার অনেক ভালোবাসি। ও আমার কোনো কথাই শুনে নাই। ও বলছে যে ঠিক আছে তুমি, তোমার সাথে লাস্ট একটু দেখা করি। যখন লাস্ট দেখা করছি আমি আমার বোনকে নিয়ে গেছিলাম, চাস্তো বোন, যে তুই একটা ছবি তুলিস, ইটালির ওই ছেলেটাকে পাঠাবো। তো যাই হোক, আমি যখন ওর সাথে দেখা করছি আমার বোন ছবি তুলছে, তো আমি ওই ছেলেটাকে দিছি যে দেখেন ভাই, এই যে দেখেন আমি ওর সাথে এখনো যোগাযোগ আছে, আপনি বিয়ে করবেন, আপনি কয়দিন ধরে চিনেন। তো ওই ছেলে এঙ্গেজ মেঙ্গেজ পরে ভাইঙ্গা টেঙ্গা দিছে, সবকিছু শেষ করে দিছে। তো মেয়ের বিয়েটা ভেঙে গেছে। এরপরে আমার বাবাকে আবার ওর বাবা কল দিচ্ছে যে দাদা আপনার ছেলে এরকম করছে, আমি কি করবো। আমার বাবা তাতেও রাজি না। তো এক পর্যায়ে বাধ্য হয়ে ওর বাবা আমাকে ফোন দিছে যে দেখো তুমি আমার সাথে একটু দেখা করো। আমি গেছি। তো বলতেছে যে তোমার বাবা যেহেতু মানবে না, তাই তোমরা কোর্ট ম্যারেজ করো।
আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার তো তখন ওরে লাগবে, আমি ওরে বিয়ে করবো, ওর সাথে সারা জীবন থাকতে চাই। তো আমি আইসা বাবারে বললাম যে বাবা, যে আমার কালকে কোর্ট ম্যারেজ, ওর বাবা যাবে, এখন তুমি কি যাইবা? তুমি যদি যাও তাহলে বললো, নাহলে আমার 20,000 টাকা দিও, আমি কোর্ট ম্যারেজ করতে যাবো। তো আমার বাবা ওদিন আমাকে জড়ায় ধরে এত পরিমাণ কান্না করছে, উনি অফিসে যাইবো সকালে, অফিসে যাওয়ার সময় আমাকে জড়ায় ধরে এত পরিমাণ কান্না করছে। উনি আমাকে শুধু একটা কথা বলে যে, মা বাবারে কান্দালি তো হয়তোবা তুই কোনোদিন সুখী হবি না। আমার এই কথাটা এখনো মনে পড়লে খুব কষ্ট হয়। তখন তো আমি তো ওগুলো বুঝতাম না। যাই হোক, তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তো যাইতে পারি না, অনেক কান্না করছে আর বলছে যে যা, তুই যখন তোর জীবনের ডিসিশন নিলি, আলমারিতে টাকা আছে, 20,000 টাকা আছে, যা কোর্ট ম্যারেজ করিস। যাই হোক, বাবা মার কথা শুনলাম না, গেলাম, কোর্ট ম্যারেজ করলাম। কোর্ট ম্যারেজের দিন উপস্থিত ছিল ওর বাবা আর আমার এক ফুফাতো ভাই। কোর্ট ম্যারেজ করার পরে আমার বাবা মাইনা নিছে সবকিছু, বাবাও মানছে, মাও মানছে, যে যা, তুই যখন এখানেই বিয়ে করবি, এই মেয়ে ছাড়া বাঁচবি না, আচ্ছা যা, এখানেই তুই বিয়ে কর, সবকিছুই কর, কিন্তু তোমার একটা কিছু করতে হইব, কারণ বিয়ের পরে তুমি এভাবে চললে তো তোমার হইব না। আমাদের দুই ফ্যামিলি তারপরে মেনে নিল। মেনে নেওয়ার পরে আমি আমার বাড়িতে ছিলাম, ও ওর বাড়িতে ছিল। তারপরে অবশেষে আমাদের 4 থেকে 5 মাস পরে, কোর্ট ম্যারেজের পরে আমাদের আনুষ্ঠানিকভাবে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে আমার যে ওয়াইফ, তাকে আমরা তুলে নিয়ে আসলাম। ও তখন থেকে আমাদের বাড়িতেই। তার সাথে আমার প্রথম অবস্থায় খুব ভালো সম্পর্ক ছিল, আমাদের সম্পর্কটা খুব মধুর ছিল। তো ভালো, মোটামুটি সংসার চলতেছে। আমি তো তখন কিছু করতাম না, তখন আমার বাবা চালাতো, তো বাবা সংসার চালাতো, সবকিছু দিকে ঠিক ছিল। তারপর না, আমি তখন বুঝছি একটা জিনিস কি, একটা ছেলে তিনি কখনোই মানে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে টিয়ে না করে। মানে অনেক মানুষের অনেক কথা শুনছি ভাই, বইলা বুঝাইতে পারুম না। মানে কি কমো, নিজের কাছের মানুষও অনেক কথা বলছে। আমার ওয়াইফকে আমার বাড়ির আশপাশের মানুষ, প্লাস ওর বাড়ির আশপাশের মানুষ, ওকে বলতো যে কি এক বিয়ে করলি, ওকে দ্বারা কিচ্ছু হইব না, এটা না সেটা না, ও তো বেকার, ও জীবনে কাজ করবো না, ও এটা সেটা, ওর দ্বারা কিচ্ছু হইব না, এই বিয়ে না করলে ভালো হইতো, তোর আগে তো ইটালিতে ছেলের সাথে সম্বন্ধ ঠিক হয়েছিল, জীবনটা খুব ভালো থাকতো। এগুলা বইলা তারে সবসময় খোঁচাখুচি করতো আর কি, যে কি করছিস লাইফে, তুই তো জীবনে জিতস নাই, হারছস। আর ওই মেয়েটা আমাকে প্রতিনিয়ত রাতে আমাকে কান্না করে শুধু একটা কথাই বলতো, যে প্রান্ত, যাই হয়েছে একটা কিছু করো, মানুষ তো খুব খারাপ করে, এভাবে তো হয় না। আমি কই, আমি কি করব বলো, এখন তো কোনো কাজও পাইতেছি না, মানে বাইরে তো যাইতে পারতেছি না, এমন একটা সমস্যায় পড়ছি আমি। বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র সবকিছু ডকুমেন্ট প্রসেসিং এ ছিল, যেহেতু লকডাউন ছিল, করোনা ছিল, এর জন্য ভিসা টিসা হচ্ছিল না। তো ওই দীর্ঘ 9 মাস আমাদের বাড়িতে থাকার পরে ওই একদিন ওই গেল ওদের বাড়িতে। ও যেদিন যাবে, আমি বলতেছি যে দেখো, তুমি তো চলে যাবা, আমি তো তোমার সাথে থাকতে পারি না, তো তাড়াতাড়ি চলে আইসো। ও বলতেছে যে একটু কষ্ট করে থাকো, আমি আইসা পড়তেছি। যাই হোক, ও ওদের বাড়িতে গেল, ভালোভাবেই গেল। যার পরে ওরেও এরকম আশপাশের মানুষ অনেক খোঁচাখুচি করতো ওর সাথে, অনেক মানুষ অনেক কথা বলতো ওরে, কি এক ছেলেকে বিয়ে করছোস, কিছু করে না, এটা না, ও কখনো ওর জায়গায় কোনোদিন কোনো কিছু হবে না, এটা হবে না, উনি অনেক কথাই বলতো ওরে। ও একটু আপসেট এটা নিয়ে, হঠাৎ করে বাড়িতে যাওয়ার পরে এক পর্যায়ে ওর আমি ফোন দিতেছি, একদিন হঠাৎ আমি ফোন দিতেছি যে কই তুমি। ও দেখি একটু উল্টাপাল্টা কথা বলে, কথাবার্তা অন্যরকম বলে। তো এই কথা দুই কথা আমাদের সাথে ঝগড়া হয়, এমন পরিমাণে ঝগড়া হয়, ওই একটা ঝগড়াই ও আমার বইলা ফেলাইছে যে আমি তোর তোর থেকে ভালো কিছু ডিজার্ভ করি। আমিও জিদের মাথায় অনেক কিছু বইলা ফেলাইছে ওরে, যে বলছি যে ঠিক আছে, তুমি আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করো, তো তো যাও ভালো থাকো। এই কথাটা বলার পরে ওরে অনেক বকাবকি করছি। তো এক পর্যায়ে ও আর আসে না, 1 মাস 2 মাস 3 মাস আসে না। 3 থেকে 4 বার গেছি আমি, ওর পায়ে পর্যন্ত ধরছি যে চলো, আমার ভুল হয়েছে, চলো যাই, সংসারটা করি, মানুষ জীবনে বিয়ে কয়টা করে। এই কথাটা বলে আমি অনেক বুঝাইছে ওরে, কিন্তু আমার কথা বুঝে না। ও আমাকে ডিরেক্টলি বইলা দিল যে তুমি যদি কিছু করো তাহলে আমি আসবো, আর তুমি যদি কিছু না করো তাহলে আমি আসবো না। আমি বলতেছি যে আমার একটু সময় দাও, একটু সময় দাও, পরিস্থিতি একটু স্বাভাবিক হোক। সময়টা পর্যন্ত দিল না। তারপর এক পর্যায়ে ও আমাকে ডিভোর্স দিয়েই দিল। আমার মাথায় তখন মনে হলো যে আকাশ ভেঙে পড়লো। আমি কোনোদিন চিন্তা করতে পারলাম না যে যে মানুষটার আমি জীবনে এত স্যাক্রিফাইস করছি, বাবা মার সাথে যুদ্ধ করছি, যে মানুষটার জন্য কি পাইলাম ওর থেকে? দুঃখ ছাড়া কিছু পাই না। যাই হোক, ডিভোর্স দিয়ে দিল। তারপর নিজের প্রতি অনেক রাগ ঘৃণা জন্মালো। তো হঠাৎ 6 থেকে 7 মাস পরে করোনার সবকিছু স্বাভাবিক হইলো পরে আমারও ভিসাটা হয়ে গেল, সবকিছু গুছগাছ করে ফ্রান্সে চলে আসলাম। তো আমি তখন ভালো ইনকাম করা শুরু করলাম। তখন আমি ডিরেক্টলি ফোন দিছি ওর ফ্যামিলিতে যে
আমি তো ইনকাম করতাম না, এর জন্য তো ছেড়ে গেছে। একটা হয়তো ডিভোর্স তো ও দিছে, আমি তো সাইন টাইন করি নাই, আমি তো ওকে নিয়ে সংসার করতে চাই। যাই হোক, আমি তো এখন ইনকাম করি, এখন ওকে বলেন আমাদের বাড়িতে চলে যেতে। দেন না, আপনার মেয়েটাকে দিয়ে দেন। সংসার কয়টা করে মানুষ, ভালো কয়জনের পাশে যায়, আমি এটাও বললাম। তারপর ওর বাবা রাজি হইলো না। তো যাই হোক, এক পর্যায়ে তাকে আমি হঠাৎ একদিন ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমি তোমাকে ভালো রাখবো, আমি এখন ইনকাম করতে পারি, আমি সবকিছু করতে পারি, আমি তো সবকিছু তোমার জন্যই করলাম। আজ আমি ফ্রান্সে চলে আসছি তো একমাত্র তোমার জন্য, তোমাকে একটু ভালো রাখার জন্যই তো আসছি, বলো। তারপর আমি আমার বাড়িতে এক পর্যায়ে ফোর্স করতে শুরু করলাম, আমি আমার ওই মেয়ে লাগবই, আমি ওই মেয়ের ছাড়া কিছু যাই না। এক পর্যায়ে বলছি তাহলে আমি আর কখনো বাংলাদেশে আসবো না। মানে অনেক কাহিনীর পরে তো আমার মা বাবা ওনাদের পাঠাইছি ওদের বাড়িতে, যে ওকে যেন আবার ফিরাই নিয়ে আসে। ওরা সবাই গেছে ওকে আবার আনতে। তো অনেক, মানে এত পরিমাণ ঝামেলা হইছে। তো ওর বাবা খুব অপমান করছে আমার ফ্যামিলিরে, মানে অনেক অপমান করে ফিরাই দিল। মেয়ের বাবা তো রাজি ছিল না, ওর মাও রাজি ছিল, ও রাজি ছিল একটু। তো ওর বাবা মেয়ের মাকে আর ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিল। তো ওর মা, সেদিন ওর মাও রাগ কইরা তার মেয়েকে নিয়ে চলে আসলো হচ্ছে ওর খালার বাসাতে, মানে ঢাকার খালার বাসা আছে, খালার বাসা আসলো। আইসা আমাকে ফোন দিল। তারপরে আমার ফ্যামিলিকে ডাইকা মেয়েকে ওর মা আর ওর খালা কোর্ট ম্যারেজ করে আবার আমাদের বাড়িতে পাঠাই দিল, নিয়ে গেল। তারপরে হচ্ছে নিয়ে যাওয়ার পরে সংসার ভালোই চলতেছিল। তখন আমি তো ফ্রান্সে, পরে ও যখন যেটা চাইতো আমি তখন সেটাই দিতাম। কারণ আমি যখন বেকার ছিলাম ও তো আমার হাতটা ধরছে, তো তখন পারি নাই, তো এখন দিই। তো আমি ওকে দিতাম, ওকে পড়াশোনা করাইতাম, ওর পড়াশোনা খরচ চালাইতাম, সবকিছু করতাম আমি ওর। তো 1 বছর ভালোই চললো। এক পর্যায়ে যায় ও আমার তখন থেকে ইগনোর করা শুরু করলো হঠাৎ করে। আমি বুঝলাম না আসলে কেন। আমি একদিন, মানে রাত 11টা বাজে তখন, আমি একদিন ফোন দিচ্ছি, ওর ফোনটা ওয়েটিং ছিল। মানে আমি বুঝতে পারি নাই যে ও রিলেশন করতে পারে, কারণ একটা মেয়ের সাথে আজকে 10 বছর যাবত এত কিছু করলাম, এত স্যাক্রিফাইস করলাম, এত বকা খাইলাম, মানুষের কথা শুনলাম, মানে বাংলাদেশ থেকে ফ্রান্স পর্যন্ত চলে আসলাম একটা মানুষের জন্য। আমি কোনোদিন চিন্তা করি নাই। আমি ওর বারবার জিজ্ঞেস করতাম, তোমার কি কোনো মানে রিলেশন আছে, তুমি আমাকে বলো, তুমি কি কাউকে ভালোবাসো, তুমি কি আমাকে বলো। তুমি আমাকে যেদিন বলবা যে তুমি কাউকে ভালোবাসো, আমি সেদিন থেকে তোমার সাথে আর যোগাযোগ করবো না, তোমাকে আর বিরক্ত করবো না। ও সবসময় বলতো না, ভালো কয়জন রে বাসা যায়, একজনই। তারপর এক পর্যায়ে ও ওদের বাড়িতে গেল, 8 থেকে 9 মাস আগে, আজ থেকে ও ওদের বাড়িতে গেল। ওদের বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল, মানে কোনো রিজন ছাড়াই। মানে আমি কেন বুঝতে পারতেছিলাম না। আমাকে আরো ওদের বাড়ির আশপাশের মানুষজন বলতেছে ও তো একটা সিঙ্গাপুর থাকে একটা ছেলে, ওকে তো ভালোবাসে, ওর সাথে তো সারা দিন রাত কথাবার্তা বলে। তারপর ওর আমি ফোন দিলাম, মানুষের কথাবার্তা শুই না, ওর এক পর্যায়ে ফোন দিলাম, এই কাহিনী আমি শুনলাম, এটা কি সত্যি? ওই দিন ও আমাকে মানে ডিরেক্টলি বলে দিল যে হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, ওর সাথে থাকতে চাই, ও হচ্ছে আমার মানসিক শক্তি। মানে আমি এত পরিমাণ কান্না করছি ওদিন। ও যেদিনকে আমাকে এই কথাটা বলছে, এরপর থেকে এদিন আমি 3 থেকে 4 দিন আমি ভাত খাই নাই ভাই, জানেন? আমার এতটা কষ্ট হয়েছে। ভাই আমি এখানে কাজ করি, বিশ্বাস করবেন কিনা জানি না, কাজ করতেছে এক মনে, হঠাৎ মানে বুকের ভেতরটা এরকম পরিমাণে ব্যথা করে, মানে কাউকে বলতে পারি না, সইতে পারি না, এরকম একটা পর্যায়ে। তারপর এই যে গত 2 মাস আগে ও আমাকে বলতেছে যে আমি তো তোমার সাথে সংসার করব না, তো তোমাকে আবার ডিভোর্স দিব, আমাকে বলতেছে সেটা। তো আমি ওরে অনেক বুঝাইতেছি ভাই, এখনো বুঝাইতেছি, শুনতেছে না, ওই আমার একটা কথা শুনতেছে না। আমি কি করুম, মানে আমি এখন কাউরে বলতে পারি না, নিজের মা বাবার বিরুদ্ধে যাই বিয়ে করছি, আমি এই কথা এখন কাকে বলবো, কেউ নাই বলার মতো। একটা কথা বলতে চাই, যে মা বাবার কথা যে না শুনে হ্যাঁ জীবনে উন্নতি হয় না, আমি দেখছি। মা বাবা যা বলে সত্যি কথাই বলে, আমারে বলছে না, ও আমার বাবা তোর কোনোদিন সুখী হইব না, দেখিস তুই। তো হইলাম না, তো কখনোই তো সুখী হইলাম না। আমি সবশেষে একটা কথাই বলতে চাই তোমার উদ্দেশ্যে, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এখনো বলতেছি যে যাই করছো সবকিছু ভুইলা আমার সাথে সংসারটা করো, আমি তোমাকে ইউরোপ নিয়ে আসবো, আমি তোমাকে একটা সুন্দর জীবন দেবো এবং সুন্দর একটা লাইফ দেবো। এখনো বলতেছি, বিয়ে মানুষের কয়টা হয়? অনেক পুরুষের হয়তো বা টাকা থাকে, ভালোবাসা দিতে পারে না, আবার অনেকের ভালোবাসা থাকে, টাকা দিতে পারে না। কিন্তু আমি তোমাকে দুইটাই দেবো। তারপরেও তোমার কাছে একটাই অনুরোধ, তুমি চলে আসো, তোমাকে আমি ইউরোপে নিয়ে আসবো, আমাদের সংসার ইউরোপে হবে। তুমি যেটা করতেছো এটা কখনো শান্তির না, দ্বিতীয় বিয়ে যদি করতে চাও ওটা কোনোদিন শান্তি হবে না। আমি যতটা তোমাকে সহ্য করবো, কোনো ছেলে এতটা সহ্য করবে না, বিশ্বাস করো। আমি তোমাকে এখনো বলতেছি যে তুমি ফিরে আসো, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, তোমার ছাড়া থাকতে পারতেছি না।
তুমি যদি না আসো আমার জীবনে, আমি এই টাকা পয়সা ইনকাম করে এই জীবন দেন কি কও? আমি তো তোমার নিয়ে চিন্তা করছি যে তোমার সাথে আমি একটু থাকবো, তোমার নিয়ে একটু সুখে থাকো। তুমি আসলে আমাদের বুঝলা না। আমি, তুমি আমাকে, তোমার জন্য আমি ইউরোপ পর্যন্ত চলে আসলাম। তুমি আমার দুঃখের সময় ছিল, তুমি আমার সুখের সময় থাকবে না? ফিরে আসো না। তোমাকে আমি যে সুখটা দিতে পারবো এই সুখটা দুনিয়ার কেউ দিতে পারবে না।